इस शहर को देखने आने वाले अनेक ঝাঁসি থেকে গোয়ালিয়রের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 2.5 ঘন্টা। তাই আমরা 2.5 ঘন্টা জার্নি করে গোয়ালিয়রে পৌঁছলাম এবং হোটেলে চেক ইন করে আমরা সেদিনটা রেস্ট নিলাম। পরদিন ভোরে আমরা বেরিয়ে পড়লাম গোয়ালিয়র থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মরিনা ডিস্ট্রিক্টের অন্তর্গত তিনটি ট্যুরিস্ট স্পট বা খুব পুরনো প্রাচীন মন্দির সেগুলো দেখতে। এই জার্নিটা মেনলি বিহারের ভিতর দিয়ে যাওয়া। আগে যে বিহার চম্বলের সেই বিখ্যাত ডাকাতদের এরিয়া, বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন, সেই এরিয়া অতিক্রম করে আমরা সেই মন্দিরগুলো দেখতে চললাম। প্রথমেই এই মরিনা ডিস্ট্রিক্টের প্রথম মন্দির যেটা আমাদের চোখে পড়ল সেটা হচ্ছে একতারসো মহাদেব টেম্পল। এটা সেই সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড় চূড়াটা, একটাই পাহাড়, তারই মাথার ওপর এই মন্দির। জায়গাটার নাম হচ্ছে মিতাউলি। মহারাজ দেবপাল 1325 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপন করেন। এই মন্দিরে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি আছে। এটা আপনি দেখতে পাচ্ছেন সামনে, এটা একটা ছোট হিলক, ছোট্ট পাহাড়, তারই মাথার ওপর এই মন্দির। তাই অনেক সিঁড়ি ভেঙে এই মন্দিরে উঠতে হয়। আমরা এসে পৌঁছলাম মন্দিরের দুয়ারে। এবার হাঁটা শুরু মন্দিরের পথে। ধীরে ধীরে এবারে ওপরে ওঠার পালা। আর মাঝে মাঝে পেছন ফিরে নিচে সমতল ভূমিটাকে মুখ ঘুরিয়ে দেখা। দেখুন কি সবুজ আর সুন্দর লাগছে এই সমতল ভূমি। আশা করি বুঝতে পারছেন চড়াইটা কতখানি। মাইলের পর মাইল শুধু সবুজ প্রান্ত দেখা যাচ্ছে উপর থেকে। আমরা এবার এসে পৌঁছেছি প্রায় শেষ ধাপে। এবারে বাঁদিকে ঘুরলেই মন্দির দেখা যাবে। মন্দিরের প্রথম দর্শনেই চমক লেগে গেল। এরকম আকারের মন্দির ভারতবর্ষের বোধহয় খুবই কম আছে। পুরোটাই গোলাকৃত এবং বলা হয় এই মন্দিরের আদলেই আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট হাউস তৈরি হয়েছিল, মানে অনুপ্রেরণা পেয়েছিল এই মন্দিরের আদল থেকে। আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো এবার। মন্দিরে প্রবেশ করে সামনে যে গর্ভগৃহ সেটাও কিন্তু গোলাকৃত। চারিধার ধরে শিবলিঙ্গ স্থাপন ছিল একসময়, দেখে বোঝা যাচ্ছে। এই মন্দিরটির আকার দেখে অনেকটা জগদলপুরের 64 জগনী মন্দির যেভাবে তৈরি হয়েছিল তার কথা মনে পড়ে যায়।
এবার আমরা চলে এলাম মরিনা জেলার দ্বিতীয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন, একটি মন্দির যার নাম গাড়ি পাড়াওলি। এটি একটি শিব মন্দির। যতদূর জানা যায় 10 শতকের কোনো এক রাজা এটি বানিয়েছিলেন, কিন্তু এর ওপর দিয়ে অনেক ঝড় জল গেছে। প্রচুর মোগল আক্রমণে প্রায় বেশিরভাগটাই ভেঙে গেছে, মানে তারা ভেঙে দিয়েছে। কিন্তু অবাক কাণ্ড, যে মন্দিরটা অবস্থিত আছে এখন, তার ভেতরের কাজ কিন্তু একেবারে ইনট্যাক্ট। সেটা আমরা ভেতরে গিয়ে ভালোভাবে বুঝলাম, কিন্তু চারিধারটা ভাঙাচোরা। আসুন আপনাদের ঘুরে দেখাই এই গাড়ি পাড়াওলি মন্দিরের ভেতর এবং বাইরেটি। আমরা এবার এসে পৌঁছলাম মরিনা জেলার সবথেকে বড় অ্যাট্রাকশন বটেশ্বর গ্রুপ অফ টেম্পল। প্রায় 25 একর জমির ওপর 200টি মন্দির কিছুটা অবস্থিত আজও দাঁড়িয়ে আছে, কিছুটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সে এক অসাধারণ দৃশ্য। যতদূর জানা যায় এই মন্দিরগুলো তৈরি হয়েছিল পোস্ট গুপ্তা পিরিয়ডে, এবং কারা তৈরি করেছিল তা এখনো পর্যন্ত ভালো করে জানা যায়নি। কিন্তু মাঠের মাঝখানে এরকম মন্দির সে অসাধারণ দৃশ্য, মানে না দেখলে আপনাদের বোঝানো খুব মুশকিল। আর তার যা কাজ, মানে আমার দেখে তো মনে হলো প্রায় খাজুরাহো মন্দিরের কাজের মতো এই মন্দিরের গায়ে যে কাজ। কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা আশা করি বুঝতে পারবেন। এই বটেশ্বর মন্দিরগুলো প্রায় 35 কিলোমিটার দূর গোয়ালিয়র শহর থেকে। তাই যারা গোয়ালিয়র ঘুরতে আসবেন তারা কিন্তু এই মন্দির অবশ্যই দেখে যাবেন, কোনোভাবেই মিস করবেন না, তাহলে কিন্তু খুব বড় মিস হয়ে যাবে আপনাদের।
এবার এসে পৌঁছলাম গোয়ালিয়র শহরে ভেতরে তানসেনের সমাধি। সামনে যেটা দেখছেন এই মিউজিয়ামটা তানসেনের নয়, এটা ওনার গুরু মোহাম্মদ গাউসের। তানসেনের সমাধি এর পেছনে, পুরোটাই আপনাদের ঘুরে দেখাবো। এবার আমরা এসে পৌঁছলাম রানী লক্ষ্মীবাইয়ের সমাধিস্থলে বা ছাত্রীতে। ঠিক এই স্থানেই যুদ্ধ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। তাই এটা একটি বিশেষ স্থান ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। কিছুটা সময় আমরা এখানে কাটিয়ে গেলাম। আমরা এবার এসে পৌঁছলাম গোয়ালিয়রের সব থেকে অ্যাট্রাকটিভ স্পটে। সেটা হলো গোয়ালিয়র ফোর্ট। ফোর্টের এখন উঠছি আমরা গাড়ি করে। ফোর্টের পাশে দেখুন জৈন তীর্থঙ্করদের মূর্তি খোদাই করা। এবার এসে পৌঁছলাম গোয়ালিয়র ফোর্টের সামনে। বেশি কিছু বলবো না, আপনারা এই ভিডিওটা এনজয় করুন।
আমি যথাসম্ভব চেষ্টা করেছি গোয়ালিয়র ফোর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাতে। এবার আমরা মানসিং মহলে ঢুকছি।
এবার আমরা এসে পৌঁছলাম গোয়ালিয়র ফোর্টের এক বিশেষ অংশে। যেটা সামনে আপনারা দেখছেন সেটা হচ্ছে জহরকুণ্ড। যখন কোনো শত্রুপক্ষ আক্রমণ করত, ফোর্টের মহিলারা তাদের কাছে ধরা না দেওয়ার জন্য এই কুণ্ডে ঝাঁপ দিতেন এবং মৃত্যুবরণ করতেন। এটাই রাজপুতদের রীতিনীতি ছিল এবং তারা যে বীর এটাই হচ্ছে তার প্রমাণ। সব শেষে আপনারা দেখবেন এই গোয়ালিয়র ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা অত্যন্ত ভালো 35 মিনিটের শো। তারই কিছু অংশ আপনাদের জন্য আমরা রাখলাম এই ভিডিওতে। राजमान सिंह और सलोनी गुर्जरी को आपस में ऐसा बांधा कि बस वे बंधते ही चले गए। किले के नीचे एक सुरंग को बारूद से उड़ाकर लोधी सेनाओं ने राजपूतों का सुरक्षा चक्र तोड़ दिया। लोधी सेना किले में दाखिल हो गई। वे तानसेन थे जिनके कारण शहंशाह अकबर की आमद रंग बहार से खिल उठती थी और जश्न का आगाज हुआ करता था। तानसेन के प्रति इतना आदर और स्नेह रखते थे कि जब तानसेन अल्लाह को प्यारे हुए तो शहंशाह ने खास फरमान जारी किया कि मुल्क के सभी मौसीकीकार उनके जनाजे में शामिल हों। मल्लिका नूरजहां के कहने पर शाहजहां जहांगीर ने उनकी रिहाई का फरमान जारी किया था। अरे भाई सुना कुछ? गुरु ने किले से अकेले यहाँ होकर जाने से इनकार कर दिया है। और जी महाराज से हुआ
जिन्होंने हिंदवी स्वराज्य यानी आजाद भारत का झंडा बुलंद किया था। छत्रपति शिवाजी ने एक फौज बनाई थी जिसमें शूरवीर सिंधिया योद्धाओं समेत अन्य मराठा वीर जुड़े। छत्रपति के सपने को साकार करने के लिए मराठा रणवीर राणोजी सिंधिया मध्य भारत आए। उन्होंने मुगलों को हराया और उज्जैन को अपना गढ़ बनाया। महाकालेश्वर मंदिर का जीर्णोद्धार कराया। उसके बाद लाहौर और अटक तक का इलाका जीत लिया और समस्त हिंदुस्तान में सिंधिया वंश का नाग निशानी भगवा ध्वज बुलंद किया। महादजी सिंधिया ने गुलाम भारत में फिर से स्वतंत्रता का डंका बजा दिया। मेरे साथियों, आज सिंधिया फौज ने केसरिया झंडे के नीचे सभी हिंदुस्तानियों को एकत्र कर दिया है। सलमान बिश्ती राणे खान ने यही तो भारतीय गंगा जमुनी सभ्यता की खूबसूरती है। मेरे जांबाज सिपाहियों, आज हम अपने बहादुर भाई राणे खान का आदर करने जा रहे हैं, जिन्होंने मुझे दूसरा जीवन दिलाया। आप सबको मालूम है इन्होंने पानीपत की युद्ध भूमि से मुझे कैसे बचाया। मैं उनको और उनके उत्तराधिकारियों को खवासी वाले की पदवी प्रदान करता हूं। हमारे और इनके परिवारों के बीच का रिश्ता हमेशा बना रहेगा। किधर से किला का दीवार और चढ़ना है, तुम्हारा कपड़े के जूते से कोई आवाज नहीं आएगा, समझा? ग्वालियर का किला हिंदुस्तान का चाबी है। इसको फतेह करना उतना ही जरूरी है जितना कि प्लासी की लड़ाई में हमारा जीत। सिंधिया परिवार की महारानी वीरांगना बैजाबाई सिंधिया तलवारबाजी में निपुण, वे बैंकर रानी के नाम से प्रसिद्ध थी। सन 1857 में एक तरफ मेरठ में मुट्ठी भर सिपाहियों ने देश भर में स्वतंत्रता संग्राम की चिंगारी जलाई, दूसरी तरफ मराठा महाराज सिंधिया के नुमाइंदों के साथ हुए गुप्त विचार विमर्श के अनुसार और उनके आमंत्रण पर वीर तात्या तोपे, राव साहेब पेशवा और झांसी की रानी लक्ष्मीबाई नेवालकर की सेनाओं ने ग्वालियर आकर विद्रोह की कमान संभाली। कहते हैं महारानी ताराबाई सिंधिया के कहने पर हमारे जांबाज क्रांतिकारियों के लिए सिंधिया कोषालय खोल दिया गया था। अब अंग्रेजों से खुला युद्ध करना सिंधिया, जिसे अंग्रेज अभी भी शक की निगाहों से देखते थे, उनके लिए आत्महत्या के समान था। इसलिए ग्वालियर के किले को सिंधिया महाराज की सेना ने रानी झांसी को सौंप दिया था। लेकिन जब अंग्रेज शक्ति भारी पड़ रही थी, तब सिंधिया के नुमाइंदों ने रानी को ग्वालियर से सुरक्षित निकलने की सलाह दी। अंग्रेजी सेनाएं लगातार पीछा करती रही और झांसी की रानी लक्ष्मीबाई नेवालकर ने आखिरी दम तक युद्ध करने की ठानी थी। अंग्रेजी सेनाएं लगातार पीछा करती रही। रानी के घोड़े ने जान दे दी। रानी बुरी तरह जख्मी हुई और वीर गति को प्राप्त हुई। कारण और इस शहर को देखने आने वाले अनेक पर्यटकों के कारण, यानी आपके कारण, भारत के दिल में बसा ये पर्वत आपको प्रणाम करता है।